এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিস, আজকে একটু আজারে পকপক করি। আই প্রমিস আগামীকাল এসব অঙ্ক হোমওয়ার্ক দেখাবো আপনাকে। আসলে আমার মন খুব খারাপ, কিন্তু আমার মন খারাপকে বাসায় কেউ পাত্তা দিচ্ছে না। আমার মনে হচ্ছে আমি ডিপ্রেশনে ভুগছি। চ্যাট জিপিটির সঙ্গে কথা বলতে গিয়ে একবার জানতে পেরেছিলাম যে ডিপ্রেশনে ভোগা মানুষের মাঝে আত্মহত্যার প্রবণতা থাকে। আমিও ইদানিং নিজের মধ্যে সেই প্রবণতা লক্ষ্য করছি, কিন্তু কাজটা করতে পারছি না। এর অবশ্য কিছু কারণ আছে। আমি ভুলক্রমে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরলে আব্বু আমার পিঠের ছালের ডাল ভাঙবে। দ্বিতীয় কারণ হলো আমার বড় ভাই। আমি মরে গেলে বাবার সব সম্পত্তি ভাইয়া পেয়ে যাবে। আমার ভাগের সম্পত্তি আমি কখনোই ভাইয়ের জন্য রেখে মরতে চাই না। তৃতীয় কারণ হলো মুসলিম হিসেবে আত্মহত্যা করা মহাপাপ। মরে যাওয়ার পর আমাকে জাহান্নামের গরম করে ফ্রাই করা হবে। তাছাড়া সবচেয়ে বড় কারণ হলো মরে যাওয়া একটা কষ্টকর প্রক্রিয়া। আমার এত সাহস নেই। স্নেহা স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে শুনল নিতনের সকল কথা। মরে যাওয়ার সাহস নেই, অথচ আত্মহত্যার বুলি আওড়ায়। এই নাটকীয় পোকাটা যে গেমস এবং ইলেকট্রিক ডিভাইস থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মাথাচাড়া দিয়ে উঠেছে তা বুঝতে একটু কষ্ট হয় না স্নেহার। সে টেবিলে এক হাত তুলে গালে হাত রেখে অনুভূতি শূন্য স্বরে জানতে চায়। আচ্ছা, তারপর? মিসের তরফ থেকে পাত্তা পেয়ে নিতুন নড়ে চড়ে বসলো। বেশ আগ্রহ নিয়ে বলতে শুরু করে। মিস, তো যেটা বলছিলাম, পড়াশোনা হলো একটা স্ক্যাম। কিভাবে স্ক্যাম বুঝে বলছি। আমরা পড়াশোনা কেন করছি? একটা চাকরি জুটিয়ে টাকা কামাই করে জীবিকা নির্বাহ করতে। মানে জীবিকা নির্বাহ করাটা হলো মেইন পয়েন্ট। সেটার জন্য টাকা কামাই করা জরুরি, কিন্তু টাকা কামানোর জন্য পড়াশোনা প্রয়োজনীয় নয়। আমাদের দেশের ছেলেমেয়েদের দেখুন, 17 বছর বয়সে এইচএসসি পরীক্ষার জন্য খেটে মরছে। অথচ ওদিকে স্প্যানিশ ফুটবলার ইয়ামালকে দেখুন, 17 বছর বয়সে চমৎকার ফুটবল খেলে একদম স্টার বয় খেতাব পেয়ে বসে আছে। এই 17 বছর বয়সে ও 1 মাসে যা ইনকাম করছে তা এই দেশের শিক্ষিত মানুষের টোটাল বাৎসরিক ইনকামের সমান। স্নেহা এবার শীতল গলায় প্রশ্ন করল। তোমার ইয়ামালের মতো ফুটবল স্কিল আছে? অথবা জাস্টিন বিবারের মতো গানের গলা? অথবা লিওনার্দো ডি ক্যাপ্রিওর মতো অভিনয়ের দক্ষতা? নিতুন মন খারাপ করে বলল। হুম। স্নেহা আবার প্রশ্ন করল। এটা কি ইউরোপের কোনো উন্নত দেশ যেখানে পড়াশোনা ব্যতীত বিকল্প পথের ছড়াছড়ি আছে? নিতুন আবারও না বোধক উত্তর দেয়। হয়তো কিছুটা আঁচ করতে পারছে যে সে এতক্ষণ যা বলেছিল তা এই দেশের প্রেক্ষাপটে খুব একটা যৌক্তিক ছিল না। স্নেহা এই প্রথম নিতুনকে কিছুটা বোঝানোর সুরে বলল। তোমার ক্ষেত্রে জীবিকা নির্বাহের জন্য পড়াশোনা জরুরি নয় নিতুন। তোমার আব্বু একজন বিসি। আই এম শিওর ফিনান্সিয়ালি তোমার কখনো কোনো অসুবিধা হবে না। কিন্তু পড়াশোনা না করলে তুমি যেটা পাবে না সেটা হলো সম্মান। বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করে বেঁচে থাকা কখনো সম্মানজনক কাজ নয়। বাকিটা তুমি ভেবে যা ভালো বোঝো তাই করো। তোমার মনোযোগ যেহেতু এখন পড়াশোনায় নেই, তাহলে আজ আমি আর তোমাকে জোর করছি না। থাকো তুমি, আমি যাই। আন্টি বাসায় আছেন? নিতুন দৃষ্টিনত করে জবাব দেয়। আম্মু বাসায় নেই, আব্বু নেই, ভাইয়া আছে শুধু। স্নেহা মাথা নেড়ে বলে। ও আচ্ছা। স্নেহা নীরবে বেরিয়ে যায় রুম থেকে। নিতুনও পিছু পিছু এসে মিসকে বাসার দরজা অব্দি পৌঁছে দেয়। নিচে গেট খোলাই আছে, তাই সে আর সঙ্গে করে নিচে গেল না। স্নেহা ক্লান্ত ভঙ্গিতে সিঁড়ি ভেঙে নামতে থাকে। হুট করে সে ক্লান্ত অনুভব করছে, তাই ইচ্ছে করে আজ নিতুনকে দ্রুত ছুটি দিয়ে দিল। নীলা বেগমের সঙ্গে তার কথা ছিল, কিন্তু ভদ্রমহিলা যেহেতু বাসায় নেই তাই সে অহেতুক আর কথা বাড়ায়নি। বাসা থেকে বেরিয়ে উঠোনে পা রাখতেই স্নেহা লক্ষ্য করল কারো উপস্থিতি। উঠোনের উত্তর পাশটায় থাকা বাইকের পাশে এক হাঁটু গেড়ে বসে আছে কেউ। হাবভাব দেখে মনে হচ্ছে বাইকের চাকা পরীক্ষা করছে। পরনে তার হালকা আকাশি রঙা শার্ট এবং কালো প্যান্ট। স্নেহার দিকে পিঠ করে থাকায় মুখটা স্পষ্ট দেখার সুযোগ হলো না। স্নেহার মনে পড়ে গেল নিতুন একটু আগেই বলেছিল যে তার ভাই শুধুমাত্র বাসায় আছে। তবে এটাই কি সেই ভাই? এই দামড়া লোকটা ওই একটুখানি টিংটিঙে নিতুনের বড় ভাই? স্নেহা একবার ভাবল চলে যাবে নীরবে, কিন্তু পরক্ষণেই তার নিতুনের ভাবনা মাথায় এলো।
মনে মনে বিরক্তি নিয়েই তাই সে বাধ্য হয়ে ডাকল। বাবু সাহেব, একটু শুনবেন? ডাক কানে পৌঁছাতেই অদূরে লোকটা ঘাড় ঘুরিয়ে তাকায়। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির মুখটা দেখে স্নেহা অল্প বিস্তর অবাক হয়। স্নেহাকে দেখে অবাক হয় অপর ব্যক্তিটাও। বিস্মিত ভঙ্গিতে বসা থেকে উঠে দাঁড়ায়, সম্পূর্ণ ঘুরে দাঁড়ায় স্নেহার মুখোমুখি। অপ্রত্যাশিত স্বরে বলে, আপনি? লম্বা সুঠামদেহী লোকটার গায়ের গড়ন মেদহীন, তবে রংটা উজ্জ্বল। ছাটানো চুল এবং পরিষ্কার শার্ট প্যান্টে গায়ে ফুটে উঠেছে একটা পরিপাটি ভাব। লোকটার পুরো চেহারায় সব থেকে আকর্ষণীয় দিকটা হলো তার দিঘির মতো গভীর টলটলে দুটো চোখ। পরিচিত মুখটা দেখে স্নেহা অবাক হলেও সেটাকে খুব একটা প্রকাশ করল না, বরং মুখভঙ্গি স্বাভাবিক রেখে সরাসরি প্রশ্ন করে, আপনি বাবু সাহেব, নিতুনের বড় ভাই? বিস্মিত লোকটা জবাব দেয়, আমি নিতুনের ভাই, কিন্তু বাবু সাহেবকে? স্নেহার চোখে সন্দেহের রেশ। সে ভ্রু কুঁচকে বলে, আপনি বাবু সাহেব নন? আন্টি তো সেদিন আপনার নাম বাবুই বলল। নিতুও তো নিজের বড় ভাইকে বাবু ভাইয়াই ডাকে। স্নেহার চোখে সন্দেহের রেশ। সে ভ্রু কুঁচকে বলে। কথাটা বলতে বলতে স্নেহার মুখে আরো বৃতৃষ্ণা ছড়িয়ে পড়ল। যেন এত দামড়া একটা লোকের এমন নাম দেখে সে বেজায় বিরক্ত। নাম বিভ্রাটের ঘটনা বুঝতে পেরে লোকটা কিছুটা লজ্জা পেল। অপ্রস্তুত ভঙ্গিতেই বলল, বাবু আমার নাম নয়, বাসায় সকলে এই নামে ডাকে। আমার আসল নাম অয়ন মাহমুদ। গতকাল দেখা হলো না আমাদের? আমাকে চিনতে পারেননি? এএসপি অয়ন মাহমুদ, থানা থেকে হসপিটাল, মনে পড়েছে? স্নেহার প্রশ্নের উত্তর হিসেবে অয়নের বলা প্রথম 3টি বাক্যই যথেষ্ট ছিল। শেষে বাড়তি খাতির দেখানো বাক্যগুলো স্নেহার বিশেষ পছন্দ হলো না। সে অয়নকে খুব একটা পাত্তাও দিল না, বরং নিজের যা বলার ছিল গলা ছেড়ে তা বলতে শুরু করে। নিতুনের ব্যাপারে কথা বলার ছিল। আন্টিকে বাসায় পেলে ওনাকেই জানাতাম আমি। যেহেতু উনি নেই, তাই আপনাকে বলে যাচ্ছি। আপনার ভাই সেধে সুইসাইডিক্যাল ব্যাপারে আলোচনা করতে বসেছে আজ আমার সঙ্গে। যদিও আমি বুঝতে পেরেছি ও সিরিয়াস নয়, তবুও জানিয়ে রাখাটা জরুরি মনে হচ্ছে বলে জানাচ্ছি। ভাইয়ের দিকে খেয়াল রাখুন। জগতের উদ্ভট সব ভাবনা ছেড়ে যেন পড়ায় একটু মন দেয়। ওর মতো উদাস খামখেয়ালি ছেলে আমি দুটো দেখিনি। খুবই অমনোযোগী। ভাইয়ের ব্যাপারে নালিশ শুনে অয়ন আগ্রহী ভঙ্গিতে জানতে চায়, আপনি কি নিতুনের হোম টিউটর? অদ্ভুত লোক তো, কমন সেন্স কি নেই নাকি? এরকম আক্কেল নিয়ে পুলিশ কিভাবে হলো এই দামরা বাবু? নিশ্চিত ডিসি বাপ টাকা দিয়ে ছেলের চাকরি করে দিয়েছে। স্নেহা কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল, জি। বেশ। কিছু মনে পড়তেই স্নেহা দ্রুত নিজের ব্যাগটা তুলে নিয়ে ওয়ালেট বের করে দুটো 100 টাকার নোট বের করে অয়নের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার টাকা রাখুন। অয়ন একবার নোট দুটো দেখে নিয়ে বলে, এখানে 200 টাকা আছে। আমার তো 199 টাকা পাওনা ছিল। এত টাকা বেশি দিচ্ছেন কেন? গরমের মাঝে খোলা উঠানে সূর্যের উত্তপ্ত তাপের ভেতর দাঁড়িয়ে থেকে এত কথা বলতে বিরক্ত লাগছে স্নেহার। সে এইবার কণ্ঠে কিছুটা ঝাঁঝ মিশিয়েই বলল, বাড়তি 1 টাকা কৃতজ্ঞতার স্বরূপ রাখুন। 1 টাকার অ্যালপেনলিবে কিনতে পাওয়া যায়, কিনে খেয়ে নিন। অয়নকে চিন্তিত দেখালো। সে বলে, হুম, 1 টাকাও বেশি নেওয়া সম্ভব নয়। ন্যায্য পাওনার বাহিরে 1 টাকা বেশি নেওয়াটা অন্যায়। আইনের লোক হয়ে আমি বেআইনি কাজ করতে পারবো না। অয়নের কথার পিঠে স্নেহা এক মুহূর্তে নিঃশব্দে তাকিয়ে থাকে। অতঃপর সে তীব্র তাচ্ছিল্য নিয়ে বলে, মস্করা করেন? জীবনে সুদ ঘুষ খাননি প্রমাণ করতে যাচ্ছেন? ভালো প্রচেষ্টা। অয়ন অবাক হয়ে বলে, আপনার সঙ্গে আমি মশকরা কেন করব? সুদ ঘুষ খাইনি সেটার প্রমাণও বা আপনাকে কেন দিতে যাব? আমি তো শুধুমাত্র সত্যি বললাম। স্নেহার ধৈর্য হয় না কথা বাড়ানোর। লোকটা খুবই বিরক্তিকর, কথা টেনে লম্বা করে। এরকম লোক স্নেহার মোটেও পছন্দ নয়। তারই আসলে ভুল হয়েছে যে সেই লোককে ডাক দিয়েছিল। সেই ভুলেই স্নেহা পস্তাচ্ছে। নিজের কথার ইতি টানতে তাই সে বিরক্ত হয়ে বলে, বেশ, আপনি আপনার আইন নিয়ে থাকুন, আমি তাহলে চললাম।
বলে স্নেহা গেটের দিকে পা বাড়াতে নিলে অয়ন পিছন থেকে প্রশ্ন করে ওঠে। আপনি এখন কেমন আছেন? গতকালের তুলনায় সুস্থ বোধ করছেন? দুর্বলতা কেটেছে? অয়ন স্বাভাবিক ভঙ্গিতেই প্রশ্নগুলো করেছে, তবে সেই প্রশ্ন শুনে স্নেহার পা জোড়া থেমে যায়। আজ এসব কি হচ্ছে তার সঙ্গে? সবাই তার ভালো মন্দ নিয়ে প্রশ্ন কেন করছে? স্নেহা তো এসবে অভ্যস্ত নয়। এই থানার মানুষগুলো কি তাকে করুণার দৃষ্টিতে দেখছে? স্নেহা মোটেও করুণা গ্রহণের পাত্রী নয়। তার চোয়াল শক্ত হয়ে আসে। পেছনে না ফিরেই সে হনহনিয়ে হেঁটে বেরিয়ে যায় গেট দিয়ে। অয়ন বোকান্নায় একা দাঁড়িয়ে থাকে। এটা কি হলো? নিতনের মিস কি তার প্রশ্ন শুনতে পারেনি? কানের পর্দাতেও সমস্যা হলো নাকি মেয়েটার? কে জানে। উদাস বিকেল বেলা তখন। মায়ের চোখ রাঙানির অগ্রাহ্য করে সামিউল তৈরি হয়েছে এলাকার রাস্তায় ক্রিকেট খেলতে যাওয়ার জন্য। বন্ধুরা তার অপেক্ষায় আছে। মা সকাল থেকে কানের কাছে প্যান প্যান করে যাচ্ছে, কিন্তু সামিউল থোড়াই কেয়ার করে নাকি। ব্যাটটা হাতে নিয়ে রুম থেকে বের হতেই কলিং বেলের শব্দ শোনে সে। মোমেনা বেগম রুম ছেড়ে বেরিয়ে আসেন। কলিং বেলের শব্দে কিছুটা কৌতূহলী দেখাচ্ছে ওনাকে। এই সময় তো কারো আসার কথা নয়। বেগম সামিউল কিছু জিজ্ঞেস না করেই গিয়ে ফট করে দরজাটা খুলে দেয়। মোমেনা বেগম ততক্ষণে মাথায় ওড়না তুলে নিয়েছেন। দরজাটা খুলতেই সামিউল চমকে যায়। কপালে ঘাম জমা হতে শুরু করে তার। দরজার ওপারে দাঁড়িয়ে 4 জন পুলিশ কর্মকর্তা। তাদের সঙ্গে রয়েছে সিভিল ইউনিফর্ম পরিহিত একজন ভদ্রলোক। সামিউলকে দেখেই তিনি আন্দাজে ঢিল ছুঁড়ে জানতে চান। সামিউল হাবিব? সামিউল ভীতুস্বরে প্রশ্ন করে। আপনারা? সিভিল ইউনিফর্ম পরিহিত লোকটা কোনো ভনিতা না করে সরাসরি বলেন, আমি এএসপি অয়ন মাহমুদ। আপনার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। নারী নির্যাতন এবং মাদকে আসক্ত হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে আপনার নামে। সেটা তদন্ত করতে এসেছি আমরা। আমাদের সঙ্গে কোঅপারেট করুন। মোমেনা বেগম স্পষ্ট শুনলেন সব। ওনার বুঝতে বাকি নেই এসব কার কাজ হতে পারে। তিনি দ্রুত এগিয়ে এসে ছেলেকে আড়াল করে দাঁড়িয়ে বলেন, কী সব বলছেন? আপনাদের হয়তো কোনো ভুল হচ্ছে। আমার বাচ্চার ছেলে নারী নির্যাতন করবে কেন? মাদকই বা কেন সেবন করবে? ওকে দেখে মাদকাসক্ত মনে হয়? অয়ন এক মুহূর্তের জন্য নিগুড় দৃষ্টি মেলে পরখ করে সামিউলের চেহারা এবং হাবভাব। ছেলেটার চোখ মুখে ভয়, আতঙ্ক তার দৃষ্টি এড়ায় না। পূর্বেও মাদকের কেস সামলেছে সে। তার অভিজ্ঞতাপূর্ণ দৃষ্টি এক দেখাতেই বুঝতে পারে সত্যটা। সে স্পষ্ট গলায় জবাব দেয়, জি, দেখে মাদকাসক্তই মনে হচ্ছে। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। সামিউল কিছুটা সাহস সঞ্চয় করে প্রশ্ন করে। কে জিডি করছে আমার নামে? অয়ন শান্ত গলায় জবাব দেয়, মিস স্নেহা তাসমিয়া। সামিউলের চোখে দপ করে ক্ষোভ ফুটে ওঠে। এত সাহস! সামিউলের নামে থানায় অভিযোগ করে? মনে মনে ফুঁসতে শুরু করে সামিউল। এই অকৃতজ্ঞ মেয়ের সাহসের শেষ অবধি সে দেখে ছাড়বে। অয়ন সামিউলের কটমট মুখভঙ্গি লক্ষ্য করে বলে, আপনার বোনের গায়ে যে আপনি হাত তুলেছেন সেটার প্রমাণ এবং মেডিকেল স্টেটমেন্ট কপি আমাদের কাছে আছে। আপনার চোখে মুখেও মাদকাসক্তির ভাব আছে। তবুও পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমাদের তদন্ত করা প্রয়োজন। আমাদের কাজে বাধা দিবেন না। সরে দাঁড়ান। ছোটখাটো নিরিবিলি বাসাটায় প্রবেশ করে একে একে পুলিশ সদস্যরা সকলেই এক এক রুমে ছড়িয়ে ছিটে পড়ে তদন্ত কাজে। সামিউল আতঙ্কিত ভঙ্গিতে একজন পুলিশের পিছু পিছু চলে যায় নিজের বেডরুমটায়। মোমেনা বেগম সাধারণ 10টা নারীর মতন আহাজারি জুড়ি দিয়ে পুলিশদের বলতে থাকেন যে ওনার ছেলে নির্দোষ। এএসপি অয়ন যেই বেডরুমটায় প্রবেশ করে সেই রুমের পড়ার টেবিলে বসে পড়েছিল সায়না। আচমকা অপরিচিত কারো অনুপ্রবেশে সে ভড়কে যায়, ভীতভঙ্গিতে উঠে দাঁড়ায়। অয়ন বাচ্চাটার ভীতভাব কাটাতে বলে, ভয়ের কিছু নেই। আমি একটু রুমটা ঘুরে দেখতে এসেছি। এক্ষুনি চলে যাব। বলে অয়ন রুমটায় এক দফা চোখ বুলায়। রুমের পরিপাটি গোছগাছের ধরন দেখেই বোঝা যাচ্ছে এটা মেয়েদের রুম। মিস স্নেহা এই রুমে থাকেন বোধহয়। অয়ন রুমটা দেখতে দেখতে সায়নাকে প্রশ্ন করে, আপনি
স্নেহা তাসমিয়ার কে হন? সায়না শুনতে পাচ্ছে রুমের বাহির হতে মা এবং ভাইয়ের চেঁচামেচি। সে ভীত গলায় জবাব দেয়। বোন। অয়ন ঘাড় ঘুরিয়ে তাকায় সায়নার পানে। ভারী অদ্ভুত ব্যাপার, এইবারের একটা মানুষের সঙ্গেও দেখি স্নেহা ম্যাডামের চেহারা মিলে না। কি অদ্ভুত! এত গোলগাল চেহারার ভিড়ে মিস স্নেহার ফেসকাটটা এত শার্প হলো কি করে? নিজের ভাবনাকে পাশ কেটে অয়নের মনে অন্য আরেকটা প্রশ্ন জাগে। সে কিছুটা কোমল স্বরে সায়নাকে প্রশ্ন করে। গতকাল সম্ভবত আপনাদের বাসায় কোনো ঝামেলা হয়েছিল। আপনার আপু কিছুটা আহত হয়েছেন। আপনি এই ব্যাপারে কিছু জানেন? কিছু দেখেছেন? কিভাবে ব্যথা পেল বা কিছু? সায়নাকে দ্বিধাগ্রস্ত দেখায়। তার কি সত্যিটা বলে দেওয়া উচিত? কিন্তু আমও যদি বকে? কিন্তু সত্য না বললেও তো অসুবিধা। আজ ইসলাম এবং নৈতিক শিক্ষা ক্লাসে স্যার বলেছেন যে মিথ্যাবাদীকে মৃত্যুর পর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ এসে কামড়ায়। সাপের কামড় খাওয়ার থেকে আম্মুর মায়ের খাওয়া ঢের ভালো। তাই সায়না ফট করে বলে দেয়। আমি রুমের দরজা ফাঁক করে লুকিয়ে দেখেছি। ওরা সবাই ঝগড়া করছিল। হুট করে ভাইয়া আপুকে অনেক জোরে জোরে মারতে শুরু করে। চুল ধরে থাপ্পড় মারে, ঘুষিও মারে। আপু পরে বাসা থেকে বেরিয়ে চলে যায়। স্নেহার গালে কানে মায়ের চিহ্নটা দেখা গেলেও শক্তপোক্ত প্রমাণ হিসেবে একজন সাক্ষীর প্রয়োজন ছিল। সায়নার দরুন সেই সাক্ষ্যটুকু পেয়ে গেল অয়ন। প্রশ্নটুকু করার আগে সে কৌশলে নিজের ফোনের অডিও রেকর্ডটাও অন করে নিয়েছিল। সায়নার সাক্ষ্য পুরোটুকুই রেকর্ড হয়ে গিয়েছে। এখন আর চিন্তা নেই। এই স্টেটমেন্ট রেকর্ডিং করে রাখার পিছনে একটা কারণ আছে। পরবর্তীতে অনেক কেসেই দেখা যায় প্রয়োজনের সাক্ষী সময় অন্যের চাপে পড়ে নিজের মন্তব্য পেশ করতে কার্পণ্য করে। তাই অয়ন সবসময় চেষ্টা করে সকল কেসে এরকম বিভিন্ন প্রমাণ নিজের হেফাজতে রাখতে। অয়ন ফোনটা নিজের পকেটে ভরে রাখতেই পাশের রুম থেকে চেঁচামেচির শব্দ শুনতে পায়। অয়ন দ্রুত কদমে পাশের রুমে যেতেই দেখতে পায় একজন পুলিশ কর্মকর্তা একটা কলেজ ব্যাগ উল্টে ধরে ঝাঁকাচ্ছেন। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন বই, খাতা, কলম। সেসবের মাঝেই দৃশ্যমান ছোট ছোট দুটো সাদা জিপলক ব্যাগ। ব্যাগের ভেতরে সাদা সাদা গুঁড়ো জাতীয় বস্তুটা যে কি হতে পারে তা বুঝতে কারো অসুবিধা হয় না। অয়ন কেবল শীতল দৃষ্টি মেলে তাকায় সামিউলের পানে। সামিউল তখন ভীতভঙ্গিতে মাথা নেড়ে বলছে, এসব আমার না। আমি জানি না এগুলো কার। আমি কিছু করিনি, কসম স্যার, আমি কিছু করিনি। 11,000 টাকা দামের ফোনটা ইদানিং বেশ ঝামেলা করছে। হুটহাটি ফোনের চার্জ শেষ হয়ে স্নেহাকে ঝামেলায় ফেলে দিচ্ছে। এই তো আজ সন্ধ্যাবেলায়ও কি এক কাজে ফোন বের করে স্নেহা দেখে যে ফোন ডেড হয়ে আছে। কি এক মুসিবত! এই এত ঝামেলার মাঝে এখন এই ফোনের মুড সুইংও হজম করতে হবে স্নেহাকে। অথচ একটা জলজন্ত মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও তার মুড সুইং প্রকাশ করার সুযোগ নেই। সবই কপাল। বাসায় ফিরে কলিং বেল চেপে দাঁড়িয়ে অপেক্ষারত স্নেহার কপালে ক্লান্তির ভাঁজ। এই কুত্তামরা গরমে প্রতিদিন বাসার বাহিরে যাওয়াটা একটা অসহ্যকর ব্যাপার। কিন্তু জীবনের তাগিদে নিত্যদিন অসংখ্য মানুষের এরকম শরীরের মায়া ত্যাগ করে রোদে পুড়তে হয়। স্নেহার ভাবনার মাঝেই বাসার দরজাটা খুলে গেল। দরজার ওপাশে সায়রাকে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখে স্নেহা কেমন সন্দিহান দৃষ্টি মেলে বাসায় প্রবেশ করে। অন্য দিনের তুলনায় বাসার পরিবেশটা বেশ থমথমে আজ। বাবা টিভির সামনে বসে নেই। সায়নার মা রান্নাঘরে খুন্তি নাড়ছেন না। সামিউলের রুমের দরজাটাও পুরোপুরি চাপানো। ঘরে আছে কিনা বোঝার উপায় নেই। স্নেহা আন্দাজ করতে পারে ঘরে কোনো একটা কাহিনী অবশ্যই হয়েছে। সে রুমে ফিরে ব্যাগটা রাখতে রাখতে তার পিছু পিছু আসা সায়নাকে প্রশ্ন করে, মার খেয়েছিস? সায়না কাঁদতে কাঁদতে উপর নিচে মাথা নেড়ে হ্যাবোধক উত্তর দেয়। এই গরমের মাঝে নিজের কানের ড্রেসিং এবং গালের চরের দাগ ঢেকে রাখতে স্নেহা চুল ছেড়ে সামনে এনে রেখেছিল সারাদিন। এখন রাগঢাকের ঝামেলা নেই বলেই সে সবার আগে চুলগুলোকে উঁচু করে খোপা করে ঘেমে যাওয়া ঘাড়টাকে একটু বৈদ্যুতিক পাখার বাতাসের সংস্পর্শে আসার সুযোগ করে দিল। আরাম করে বিছানার এক কোণে জিরিয়ে নিতে বসে সায়নাকে প্রশ্ন করে। বাসায় কি হয়েছে? সায়না নাক টেনে নিয়ে জবাব দেয়,
বিকেলে পুলিশ এসেছিল বাসায়। ভাইয়া রুমে কি যেন পেয়েছে, একটা পুলিশ বলে গিয়েছে ভাইয়াকে কোথাও যেন পাঠাতে হবে। এ নিয়ে বাসায় অনেক তুফান গিয়েছে। পুলিশরা চলে যাওয়ার পর আম্মু রাগে আমাকে এবং ভাইয়াকে খুব মেরেছে। স্নেহা বুঝে যায় ঘটনার মূল মর্ম। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যি বলতে গতকাল জিডি করলেও পুলিশদের উপর তার খুব একটা আস্থা কাজ করছিল না। ভেবেছিল তার জিডিপত্রটাও বুঝি একটা সময় থানার পুরনো ফাইলের স্তূপের নিচে চাপা পড়ে যাবে, অথবা ভেবেছিল অসাধু পুলিশেরা বুঝি তার থেকে বাড়তি অর্থের সন্ধান করবে। যাক, এরকম কিছু হয়নি, সেটাই আসল ব্যাপার। পুলিশদের এই সামান্য কর্তব্য পালন নিয়ে এত খুশি হওয়ার আসলে কিছু নেই। বেশি লাই পেলে এরা মাথায় উঠে নাচবে। কাউকে মাথায় তুলে নাচতে দেওয়া স্নেহার স্বভাব বহির্ভূত কাজ নয়। মাথা থেকে পুলিশদের ঝেড়ে ফেলে স্নেহা বলে, ও আচ্ছা, আমি গোসল করে আসি তাহলে। কথাটুকু বলেই স্নেহা উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। সায়না বোকার মতো তাকিয়ে রয় আপুর যাওয়ার পানে। আপুর মনে কি একটুও ভয় ডর নেই? এই যে সায়না আম্মুর মার খাওয়ার ভয়ে রুমে ঘাপটি মেরে বসে আছে, অথচ আপুর মাঝে ভয়ের ছিটে ফোঁটাও নেই। কি চমৎকার একটা ব্যাপার! সায়নার কাছে হুট করেই আপুর এই নির্ভীক আচরণ খুব আকর্ষণীয় মনে হয়। মনে মনে সে ঠিক করে বড় হয়ে সে আপুর মতো হবে। কাউকে ভয় না পাওয়া স্নেহা আপু হবে সে। নরম আলোয় ঝকঝকে ডাইনিং টেবিলে নীলা বেগম নিজ হাতে রাতের খাবার সাজাচ্ছেন। ভদ্রমহিলার বাড়ির কাজের প্রতি খুব টান এবং মায়া। তাই ডিসির স্ত্রী হওয়া সত্ত্বেও বাড়তি কাজের লোক ঘরে রাখেননি তিনি। প্রতিদিন সকালে কেবল একজন ছোটা বয়সে ঘর ঝাড়ু দিয়ে মোছার এবং কাপড় ধুয়ে দেওয়ার কাজটুকু করে দিয়ে যায়। ঠান্ডার সমস্যা থাকায় নীলা বেগম চাইলেও বেশিক্ষণ পানির সংস্পর্শে থাকা কাজগুলো করতে পারেন না। তবে রান্নার ক্ষেত্রে উনি কারো সাহায্য নিতে নারাজ। ওনার ভাষ্যমতে রান্নাঘরের মালিকানা কেবল ওনার একার। যতদিন না বড় ছেলের বউ আসছে ততদিন তিনি এই রান্নাঘর অন্য কারো সঙ্গে ভাগাভাগি করতে রাজি নন। আজকের আয়োজনে রয়েছে ওনার বড় ছেলের প্রিয় খাবার, কাঁঠাল দিয়ে গরুর গোশত, আলু দিয়ে কাচকি মাছ এবং কাঁচামরিচ দিয়ে পটলের ছিকলা ভর্তা। খাবার দাবারের ব্যাপারে অয়ন বেশ শৌখিন। আয়েশ করে মায়ের হাতের বাঙালি খাবার পেলে তার আর কিচ্ছু লাগে না। খাবার সাজানো শেষ হতেই নীলা বেগম গলা উঁচিয়ে ডাকেন সকলকে। 3টি ভিন্ন রুম থেকে একে একে বেরিয়ে আসে অয়ন, নিতুন এবং তাদের আব্বু ডিসি কামরুল মাহমুদ। টেবিলের কাছে আসতে নিজের পছন্দের খাবারের আয়োজন দেখে অয়নের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কণ্ঠে কিছুটা কৃতজ্ঞতা মিশিয়ে সে নীলা বেগমকে বলে, তুমি শুধু শুধু এত কষ্ট করলে আম্মু। কাঁঠাল কাটা কি কষ্টকর একটা কাজ? তোমার হাত ব্যথা করছে না? নীলা বেগম পরম মমতায় ছেলের গালে হাত রেখে বলে, আমার বাবুটার জন্য রান্না করলে একটুও কষ্ট লাগে না আমার। এতদিন বাড়ি থেকে দূরে ছিলে তুমি, কি খেয়েছো না খেয়েছো কে জানে। ডিসি সাহেব চেয়ার টেনে বসতে বসতে সামান্য গলা ছেড়ে বলেন, নীলা, তোমার ছেলে অন্য জেলায় ছিল, অন্য গ্রহে নয়। ওখানে খাবার দাবার সবই পাওয়া যায়, না কি থাকেনি ও। নীলা বেগম কপট রাগ দেখিয়ে বলেন, এই সরকারি চাকরিজীবীদের এজন্যই দুচক্ষে সহ্য হয় না আমার। দেখছেন ছেলের সঙ্গে কথা বলছি, মাঝখানে আপনার নিম পাতার মতো মুখ চালানোটা কি খুব জরুরি? ডিসি সাহেব নিজ প্লেটে গরম গরম ভাত বেড়ে নিতে নিতে আর চোখে স্ত্রীর পানে তাকায়। ভদ্রমহিলার ধমক এই প্রথম হজম করছেন না তিনি। সংসার জীবনের লম্বা সময় ধরে এই মহিলা ওনার সঙ্গে স্বৈরাচারী আচরণ করে আসছে। যেই কামরুল সাহেবকে থানায় সকলে সৌমেহ করে চলে, তাকেই কিনা ঘরে ধমকের উপরে রাখেন নীলা বেগম। ছেলেদের সামনে ইজ্জত সম্মানের বালাই নেই। নিতুন খাবার টেবিলে বসতে বসতে নাটকীয় স্বরে বলে ওঠে, আজ আবারও প্রমাণিত হয়ে গিয়েছে যে আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছো। নীলা বেগম চোখ পাকিয়ে বলে, একটা লাগাবো ধরে, বড় ভাইয়ের সঙ্গে হিংসা করছিস। এই তোকে প্রতিদিন সন্ধ্যায় তোর পছন্দের নাস্তা বানিয়ে খাওয়াই না? অয়ন মাঝখানে ফোড়ন কেটে বলে ওঠে, আম্মু, আজ দুপুরে নিতুনের মিসের সঙ্গে কথা হলো। উনি কমপ্লেন করে গিয়েছেন তোমার ছেলে পড়া রেখে মিসের সঙ্গে আধ্যাত্মিক আলাপ জুড়ে বসে নাকি।
নিতুনের চেহারাটা মুহূর্তেই ফ্যাকাশা হয়ে ওঠে। মিসটা এই অঘটন কখন ঘটিয়ে দিয়ে গেল? আম্মুকে না পেয়ে ভাইয়ার কাছে নালিশ করে গেল? কি এক মুসিবত! নিতুন ভীতভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে নিজের আব্বুর পানে তাকায়। ডিসি কামরুল সাহেবের মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই। তিনি মনোযোগ দিয়ে খাবার খাচ্ছেন। মিসের নালিশটা আম্মু আব্বুর কাছে ফাঁস করে দিয়ে অয়নও আয়েশ করে খেতে বসেছে। নীলা বেগমও নীরবে ছেলেদের পাতে খাবার বেড়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। খাবার নামে না কেবল নিতুনের গলা দিয়ে। আম্মু আব্বুর এই নীরবতা তো ভালো ঠেকছে না। কখন কোন দিক দিয়ে বিপদ আসবে তা আন্দাজ করতে পারছে না সে। নিতুনের এত ভাবনার মাঝেই কামরুল সাহেব মৃদু ধমকে বলে, খাচ্ছ না কেন? সাদা ভাতের ওপর লেবু চেপে রস নিয়ে পটলের ভর্তা দিয়ে মেখে খেতে শুরু করে নিতুন। মাথায় ঘুরছে দুশ্চিন্তা। আব্বুটা যে কখন এই নালিশের হিসাব তুলবেন কে জানে। এএসপি অয়ন মাহমুদের তদন্তে সামিউলের বিরুদ্ধে স্নেহার করা অভিযোগের সত্যতা উঠে এসেছে ইতিমধ্যে। একে তো নারী নির্যাতন কেস, যেটার কিনা সাক্ষ্য প্রমাণ মিলেছে, সেই সঙ্গে মাদক সেবন কেস এবং সরকারি বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার। সব মিলিয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সামিউলকে এত সহজে ছেড়ে দেওয়া সম্ভব নয় পুলিশের পক্ষে। শুধুমাত্র মারধরের কেস হলে জুভেনাইল জাস্টিস আইন অনুযায়ী সামিউলকে অপরাধী হিসেবে গণনা না করে কেবল কনফ্লিক্টেড চাইল্ড হিসেবে গণ্য করা হতো। সেক্ষেত্রে খুব বেশি হলে হয়তো শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হতো ওকে। কিন্তু যেহেতু মারধরের পাশাপাশি বাসায় মাদকও মিলেছে, তাই পুলিশ ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়েছেন। মমিনা বেগমকে অয়ন স্পষ্ট জানিয়ে গিয়েছে, হয় সামিউলকে রিহাবে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে, না হয় সে সকল সাক্ষ্য প্রমাণের সহিত সামিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দেবে। সেই সঙ্গে অয়ন কড়াভাবে সতর্ক করেও গিয়েছে যেন স্নেহা তাসমিয়ার গায়ে হাত ওঠানোর ব্যাপারে সামিউল সতর্ক থাকে। কারণ জিডিতে স্নেহা নিজের নিরাপত্তা চেয়েও আবেদন করেছে। তাই তার সামান্য ক্ষতি হলে পুলিশ সামিউলকে ছেড়ে দেবে না মোটেও। অয়নের সতর্কবার্তার কারণেই কিনা কে জানে। তবে বাসায় ফেরার পর থেকে আজ কেউই স্নেহাকে সামান্যতম ঘাটায়নি। স্নেহা নিজের মতো ঘর জুড়ে পায়চারি করছে, রান্নাঘরে গিয়ে রান্না করছে, নিজের খাবার বেড়ে নিয়ে খেতে বসেছে এবং মোমেনা বেগম নীরবে বসে তা দেখছে। ওনার মাথায় দুশ্চিন্তার পোকা কিলবিল করছে। ছেলের নামে মামলা হওয়াটা বিশাল একটা ক্ষতি। এই মামলার প্রভাবে সামিউলের ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়। কিন্তু মামলা এড়াতে হলে পুলিশের কথা মেনে সামিউলের ডোপ টেস্ট করিয়ে তাকে রিহাবে পাঠাতে হবে। নিজের গর্ভে ধারণ করা ছেলেকে ওই জায়গাটায় পাঠাতেও মন মানছে না মমিনার। বিকাল থেকে তার গলা দিয়ে এক ফোঁটা পানি অব্দিও নামেনি। মমিনার সকল রাগ গিয়ে জমা হয় স্নেহার উপর। মনে মনে মেয়েটাকে কমজাত, বান্দির ঝি, চণ্ডাল সহ নানান গালিতে ভূষিত করেন তিনি। এই অকৃতজ্ঞের বাচ্চাটা যে ওদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে এরকম একটা কাজ করবে কে জানতো। জানলে মমিনা স্নেহাকে কখনো বাড়ির বাহিরে পা রাখতে দিত না। ডানা ঝাপটে উঠতে উঠতে মেয়েটা খুব দুনিয়া চিনে ফেলেছে। মমিনার খুব আফসোস হয়, কেন যে তিনি এই মেয়েটার ডানা গজানোর পূর্বেই কেটে ফেলল না। এই এক ভুলের মাসুল আর কতভাবে দিতে হবে ওনার। ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে গালে হাত দিয়ে বসে থাকা মোমেনা বেগম হঠাৎই নড়ে চড়ে ওঠেন। খাওয়া শেষে হাত ধুয়ে স্নেহা সামিউলের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। মোমেনা বেগম ডাক দেওয়ার পূর্বেই স্নেহা দরজা ঠেলে রুমে প্রবেশ করে। পুলিশ যাওয়ার পর থেকেই সামিউল রুম অন্ধকার করে বিছানায় শুয়েছিল। হুট করে কারো বিনা অনুমতিতে প্রবেশ তার চেপে রাখা রাগটার বিস্ফোরক ঘটায়। একটা নোংরা গালি দিয়ে সে বলে ওঠে, কি মুহূর্তে আসছে? স্নেহা ফট করে সুইচ টিপে রুমের লাইটটা জ্বেলে দেয়। কোনো ভনিতা না করে সরাসরি বলে, আমার ব্যাগ থেকে আজ অব্দি যত টাকা চুরি করেছিস সব ফেরত দে। মোমেনা বেগম ততক্ষণে স্নেহার পিছু পিছু রুমে এসে উপস্থিত হয়েছেন। ছেলের নামে এমন অপবাদ শুনে তিনি চেঁচিয়ে ওঠেন, আমার পোলারে চোর বলস তুই? ফুঁসে উঠে সামিউলও এক লাফে শোয়া থেকে উঠে বসে সে। তার স্বরে চেঁচিয়ে বলে, নিজের লাগাম টান, খুব বার বেড়েছিস।
খুন করে ফেলবো তোকে আমি। সামিউলের চেঁচামেচি শুনে পাশের রুম থেকে আমিনুল সাহেব উঠে আসেন। স্নেহা কারো তোয়াক্কা না করে বলে, নাটক কম কর। গত 3 মাসে এই পর্যন্ত 4 বার আমার ব্যাগ থেকে টাকা গায়েব হয়েছে। উপযুক্ত প্রমাণ না থাকায় কখনো মুখ খুলিনি। এখন তো প্রমাণ আছে আমার ব্যাগ থেকে টাকা চুরি করে সেই টাকা দিয়েই তুই কি কিনতি তা আমার খুব ভালো করে বোঝা হয়ে গিয়েছে। আমিনুল সাহেব সামান্য গলা ছাড়া দিয়ে বলেন, স্নেহা, আমি তোমার ছোট ভাই, এসব নোংরা অপবাদ ওকে দেবে না। আজে বাজে কথা বলা বন্ধ করো। স্নেহা ঘাড় ঘুরিয়ে নিজের বাবার মুখ পানে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, নিজের ছেলেকে জোর করে আমার ভাই বানানোর চেষ্টা করবেন না। আমার এত খারাপ দিন আসেনি যে এরকম একটা বকে যাওয়া ছেলেকে নিজের ভাইয়ের পরিচয় দিব। তাছাড়া ঘরের সকল ব্যাপারে তো আপনাকে সবসময় চুপ থাকতে দেখেছি। আজ হঠাৎ কথা বলছেন যে ও আপনার ছেলেকে চোর বলেছি বলে। আমিনুল সাহেবের মুখটা চুপসে যায়। তিনি কোনো পাল্টা কথা বলার সুযোগ পান না। মোমেনা বেগম বলে ওঠেন, এরকম বিয়াদব মাইয়া আমি জগতে 2টা দেখি নাই। স্নেহা সামান্য হেসে জবাব দেয়, পুরো জগৎ এখনো দেখা হয়নি আপনার। সাভার এবং মানিকগঞ্জের বাইরে তো কখনো পা রাখেননি। খুঁজলে আমার মতো চারিত্রিক গুণাবলীর মানুষ হয়তো পেয়েও যেতে পারেন। স্নেহার ওরকম হাসিমুখী দেওয়া অপমানসূচক জবাবে মোমেনা বেগমের পিত্তি জ্বলে উঠল। মন চাইল মেয়েটাকে মাটিতে ফেলে মুখে পাড়া দিয়ে ধরতে। ওই কেচির মতো জবানটা যদি আজন্মের জন্য বন্ধ করে দেওয়া যেত। মোমেনা বেগমের তপ্ত দৃষ্টিতে অবহেলায় পাশ কেটে গিয়ে স্নেহা দৃঢ়স্বরে স্বামীকে উদ্দেশ্য করে বলে, সব মিলিয়ে 6,500 টাকা নিয়েছিস। সঠিক অ্যামাউন্টটা আমাকে ফেরত দিবি। আমার পরিশ্রমের উপার্জন চুরি করে কোনো অনৈতিক জায়গায় ঢালবি এবং আমি সেটা মাফ করে দিব, এমন ভুল ধারণা মনে পুষে রাখবি না। সামিউলের চড়া মেজাজটা হুট করে আরো চলে যায়। সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভুলে বসে আজ বিকেলে পুলিশ সদস্য রেখে যাওয়া হুমকি বাক্যটা। বিছানা ছেড়ে নেমে স্নেহার দিকে তেড়ে যেতে যেতে কর্কশ গলায় বলে ওঠে, তোর মাফ চাইছে কে রে? অপয়া কোথাকার, খুব টাকার বাহাদুরি দেখাস তুই। আমার বাবার টাকায় যে এতগুলো বছর অন্ন ধ্বংস করেছিস, আগে সেটার হিসাব ফেরত দে। পড়াশোনা করে যে এত দূর এসেছিস, তোর স্কুল কলেজের ফি কে দিত শুনি? ন্যূনতম লজ্জা নেই তোর? চটাং চটাং জবাব চালাস কিভাবে? দুনিয়াতে আসার সময় থেকেই তুই সবার জীবন আঙ্গার করে রেখে দিয়েছিস, এখন আবার আমার পিছনে লেগেছিস। একটা অলক্ষী মেয়ে মানুষ। সামিউলের ইঙ্গিতপূর্ণ কথার অর্থ রুমে উপস্থিত সকলেই বুঝতে পেরেছে। মোমেনা বেগম এবং আমিনুল সাহেব আশা করেছিল দুর্বলতম জায়গায় আঘাত লাগলে স্নেহা বোধহয় দমে যাবে, মুখে কোলো পেটে বোধহয় নতদৃষ্টিতে বিদায় নেবে রুমটা থেকে। কিন্তু স্নেহা সেরকম কিছুই করল না, না সামান্য নত হলো, বরং অযাচিত ইঙ্গিতটুকু এড়িয়ে গিয়ে আরো দৃঢ়তার সঙ্গে জবাব দেয়, সামান্যতম লজ্জা নেই আমার। লজ্জিত বোধ করার কোনো কারণ নেই। খরচের হিসাব নিয়ে কথা উঠছে তো। স্কুলের ফি, বছরে 5-6টা জামা এবং খাওয়ার খরচ বাদে 1 টাকা কখনো আমার পেছনে বাড়তি খরচ করতে হয়নি কারো। সরকারি স্কুলের ওই সামান্য বেতন এমন কোনো খরচ নয় যেটার জন্য কৃতজ্ঞতায় আমার সর্বদা মাথা নত করে চলতে হবে। এত বছরে এই বাসায় আমার জন্য যেই জামা কাপড় এসেছে সেগুলোর প্রত্যেকটার দামই যে 1000-এর ঘর অবধি কখনো পৌঁছায়নি সেটাও আমার অজানা নয়। বাকি রইল খাওয়ার খরচ, সেটা নিয়ে কিছু বললাম না। এই বাসায় আমার পেছনে যতটুকু টাকা খরচ করা হয়েছে সেটা আমার প্রাপ্য ছিল। আমার প্রাপ্য আমাকে দিয়ে আমার ওপর কোনো দয়া কেউ করেনি। তবু এসএসসির পরেই আমি একে একে টিউশনি জোটাতে থাকি। নিজের কলেজের ফি এর জন্য কখনো এই বাসার কারোর কাছে হাত পাতিনি, না তো নিজের ইউনিভার্সিটির ফর্ম তোলা থেকে শুরু করে সেমিস্টার ফি এর জন্য কারো কাছে হাত পেতেছি। 16 বছর বয়স থেকে নিজের উপার্জনে চলা মেয়ের সঙ্গে এই সামান্য সরকারি স্কুলের ফি এবং খাওয়া দাওয়ার খরচের খাতা খুলে বসবি না। আমার অঙ্কের ফলাফলে কিন্তু তোরাই ছোট লোক প্রমাণিত হবি। স্নেহার কথা শেষ হতে না হতেই তার গালে কষে একটা চড় পড়ে। থাপ্পড়ের শব্দটা বেশ প্রকটভাবে শোনা যায় চারিপাশে। দরজার ওপাশ হতে রুমের ভেতর উকিঝুঁকি দেওয়া সায়নাও কেঁপে ওঠে দৃশ্যটা দেখে।
ভীতু তার দুচোখ দিয়ে ঝরে বর্ষার অঝোর ধারা। স্নেহা চোখ তুলে তাকায়। এবার তাকে থাপ্পড় দেওয়া ব্যক্তিটা সামিউল নয়, বরং তার বাবা আমিনুল সাহেব। সর্বদা বোবা থাকা আমিনুল সাহেবের অহংকারবোধ আঘাত এনেছে স্নেহা, তাই কষিয়ে চট্টা মারলেন তিনি। ক্রুদ্ধ ভঙ্গিতে নিজের শার্টের বুক পকেট থেকে ওয়ালেটটা বের করে কিছু টাকার নোট ছুঁড়ে মারলেন মেয়ের মুখে। অতঃপর রাগে গিজগিজ করতে করতে বলেন, নিজের সব খরচ যেহেতু চালাতেই জানিস, তাহলে আমার বাসায় পড়ে আছিস কেন? এক্ষুনি বের হ আমার বাসা থেকে। তোর এই অলক্ষণে মুখ আর কখনো দেখাবি না আমাকে। বের হ তুই, বের হ মানুষের বাচ্চা। স্নেহা নীরবে দেখে নিজের বাবাকে। সব সময় চুপ থাকা বাবাটা আজ এতগুলো কথা বলল, তার মানে আমিনুল সাহেবের কথার ওজনটা আজ বেশ ভারী। স্নেহা সেই ভার অনুভব করে। তার চোখে বেদনা, হতাশা, দুঃখ কিছুই নেই। তার ওই দু চোখের তারায় আসলে কিছুই নেই, কেবল শূন্য নিষ্প্রাণ দৃষ্টি। স্নেহা আর কারোর দিকে তাকালো না। আমিনুল সাহেবের ছুঁড়ে মারা টাকার নোটগুলোকে পায়ে মারে এসে পাশের রুমে গিয়ে ছিটকিনি আটকায়। প্রায় আধ ঘন্টারও কম সময় সে রুমটার ভেতরে ছিল। যখন বের হলো তখন তার গায়ে একটা বাহির পরিধেয় উপযোগী থ্রি পিস, কাঁধে তার প্রতিদিনের ব্যবহার করা ব্যাগটা, ডান হাতের মুঠোয় রয়েছে একটা মাঝারি আকৃতির হ্যান্ডব্যাগ। বের হওয়ার আগে সে কেবল একবার সায়নার দিকে তাকালো। প্রতিদিন রাতে ঘুমের ঘরে এই মেয়েটা তাকে জড়িয়ে ধরে, হয়তো সেই টান থেকেই। সায়না ছলো ছলো চোখ মেলে আপুকে দেখছিল। স্নেহা দরজার কাছে যেতে সে দৌড়ে এসে স্নেহার কোমর জড়িয়ে ধরে। স্নেহা সায়নার হাত ছাড়িয়ে নিয়ে তার কানের কাছে সামান্য ঝুঁকে শীতল গলায় বলে, তোকে একটা কথা বলে যাচ্ছি, মেনে চলবি কিনা সেটা তোর ইচ্ছা। তোর ভাইয়া একটা জানোয়ারের বাচ্চা। ওর মতো নেশাখোরদের হুঁশ জ্ঞানের খুব অভাব। রাস্তাঘাটের মেয়ে এবং তার নিজের ঘরের মেয়ে কেউই এই জানোয়ারদের কাছে নিরাপদ হয় না। এই বাসা থেকে চলে গিয়ে আমি আজ নিজেকে বাঁচিয়ে নিচ্ছি। তবে জেনে রাখ, আপন বোন বলে তুইও কিন্তু খুব একটা নিরাপদ নোস। তোর নিরাপত্তা তোর দায়িত্ব। ওর থেকে দূরে থাকবি। এই জানোয়ার যতক্ষণ বাসায় থাকবে রুম লক করে থাকবি। রাতে ঘুমানোর সময়ও দরজা লাগিয়ে ঘুমাবি। তবুও কখনো কোনো বিপদে পড়লে টেবিলে তোর বাংলা নোট খাতার প্রথম পাতায় থানার নম্বর লিখে রেখে এসেছি। কল করে তাদের কাছে সাহায্য চেয়ে নিস। সায়নার মস্তিষ্কে গভীরভাবে গেঁথে গেল স্নেহার বলা প্রতিটি কথা। স্নেহা সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে নিলেই সায়না প্রশ্ন করে, তোমার নাম্বারটাও লিখে দিয়ে যাও আপু। স্নেহা পিছনে না ফিরেই বলে, আমার কোনো দায় নেই সায়না, নিজের খেয়াল নিজে রাখবি। চললাম। স্নেহা চলে যায়। সায়না খোলা দরজাটার সামনে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়। এত ভারী এবং গভীর বোঝ না থাকলেও তার মনটা খুব খারাপ হয়। আপুকে বড্ড পাষাণ বলে মনে হয় তার। সায়না তো কখনো বিপদে পড়লে সাহায্য চাওয়ার জন্য আপুর নাম্বার চায়নি, বরং আপুকে মিস করলে সামান্য কথা বলার জন্যই নাম্বার চেয়েছিল। আপু যে বলে গেল আপুর কোনো দায় নেই, আসলে কি তাই? এই যে সায়না আপুর জন্য কাঁদছে, আপুর কি তবুও কোনো টান অনুভব হয়নি? রাত নেমে এসেছে অনেক আগে। আকাশে দেখা যাচ্ছে শুল্কপক্ষের চাঁদ। চারিদিক নিস্তব্ধ। ছাদের ওপর হালকা বাতাস বইছে। সেই বাতাসে দুলছে নীলা বেগমের ছাদ বাগানের গাছের পাতা এবং ফুলগুলো। টবে থাকা গন্ধরাজ গাছের ফুল হতে ভেসে আসছে মৃদু মাদকীয় ঘ্রাণ। রেলিং ঘেঁষে দাঁড়ানো অয়ন সুকায়দায় দুঠোঁটের মাঝে সিগারেট চেপে ধরে রেখেছে। পরনে তার একটা কালো রঙের টি শার্ট এবং ট্রাউজার। দৃষ্টি হাতে থাকা ফোনের স্ক্রিন পানে নিবদ্ধ। নির্বিকার ভঙ্গিতে দেখছে আন্তর্জাতিক রাজনীতির লেটেস্ট খবর। হুট করে কারো আগমনে চোখ তুলে তাকায় সে। সিগারেটটা হাত থেকে মেঝেতে ফেলে দিয়ে এক পায়ে পেশে সেটাকে ঢেকে ফেলে নীরবে। নিতুন অবশ্য লক্ষ্য করে পুরো দৃশ্যটা। সে কাছে এসে বলে, তুমি ওটা ফেলে দিলে কেন ভাইয়া? তোমার কি মনে হচ্ছে আমি আম্মুকে গিয়ে তোমার সিগারেট খাওয়ার ব্যাপারে নালিশ করব? চিন্তা করো না, এটা তো আমাদের ফ্যামিলি ট্রেডিশন। আমাদের দাদা বদরুজ্জামান মাহমুদ সিগারেট খেতেন, আমাদের আব্বু কামরুল মাহমুদ সিগারেট খান, ওনার বড় পুত্র অয়ন মাহমুদও সিগারেট খাচ্ছে। একটু বড় হয়ে আমিও সিগারেট খাওয়া শিখে নিব। দ্য লেগেসি অফ মাহমুদ ফ্যামিলি হবে এটা।
সুদূর ভবিষ্যতে আমাদের ছেলেপেলেরাও এই ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। অয়ন ফোনটা পকেটে ঢুকিয়ে রেলিংয়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে বলে, দিন দিন ভয়ঙ্কর রকম পেকে যাচ্ছিস তুই। নিতুন অবাক হয়ে বলে, তো পাকবো না? এটাই তো আমার পাকার বয়স। এই বয়সে না পাকলে আর কবে পাকবো? তোমার মতো প্রায় 30 বছরের বুড়ো হয়ে? তোমার মতো বাত্তি হতে আমার আগ্রহী নই। অয়ন চোখ পাকিয়ে তাকায়, কিন্তু নিতুনের মাঝে ভয়ের কোনো উপদ্রেব দেখা গেল না। উল্টো সে দাঁত বের করে বলে, আমি ভেবেছিলাম ছাদে এসে দেখবো তুমি এক কোণে লুকিয়ে ফিসফিসে ফোনে কাউকে মিষ্টির মধুর কথা বলছো। আড়ি পেতে আমিও সেসব কথা শিখবো বলে প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি দেখি ঘাটের মরা ডোনাল্ড ট্রাম্প কার সাথে কামড়াকামড়ি করছে সেই নিউজ দেখছো। অয়ন বলে ওঠে, মিষ্টি মধুর কথা আবার কি জিনিস? তাছাড়া আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা রাখা উচিত সকলের। তোকেও এজন্য বলি, রোজ সকালে উঠে পত্রিকায় একবার চোখ বুলাবি, আইকিউ শার্প হবে এতে করে। ভবিষ্যতে বিসিএস এর এক্সামের জন্য এসব খুব কার্যকরী টিপস। নিতুন ভাইয়ের পাশে রেলিকে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে হাই তুলতে তুলতে বলে, যার মিষ্টি মধুর কথা বোঝার মতো কেউ নেই, সে কিনা আমাকে আইকিউ নিয়ে জ্ঞান দেয়। নিতুনের কথাকে বিশেষ পাত্তা না দিয়ে অয়ন বলে, পড়াশোনা শেষ তোর? হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ, আজকে হোমওয়ার্ক কমপ্লিট করেছে। মিসকে প্রমিস করেছিলাম যে আজকে হোমওয়ার্ক কমপ্লিট করে রাখবো। তাছাড়া মিসের ভয়ঙ্কর মায়ের খাওয়ার স্বাদ মিটে গেছে আমার। অয়ন ভ্রু কুচকে প্রশ্ন করে, হোম টিউটরের কথা বলছিস? উনি মারে তোকে? আম্মু আব্বু জানে? হ্যাঁ, স্নেহা মিস ভয়ঙ্কর মাইট দেয়। গত 1 মাসে আমার কয়টা কাঠের স্কেল ভেঙেছেন উনি হিসাব নাই। আব্বু আম্মু সব জানে। আম্মু তো প্রথম দিনে মিসের সঙ্গে ডিল করেছিল, যেন হাড্ডি আম্মুর জন্য রেখে মাংস মিস বুঝে নাই। কি ভয়ঙ্কর শিশু নির্যাতন হয় দেখেছো? আমাকে এরা কুরবানি গরু পেয়ে রেখেছে মনে হয়। অয়নের মনে পড়ে যায় আজ দুপুরে কাঠফাটা রোদের নিচে দাঁড়িয়ে বিরক্তিকর দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে থাকা স্নেহার মুখখানা দেখে স্পষ্ট বোঝা যায় মেয়েটা বেশ রাগী, কিন্তু সেই রাগের মাত্রা যে স্টুডেন্টকে পিটিএ স্কেল ভেঙে ফেলার পর্যায়ে সেটা অয়নের জানা ছিল না। অয়নের মনে প্রশ্ন জাগে, স্নেহার রাগ সর্বোচ্চ পারদে পৌঁছালে তিনি কেমন ভয়ঙ্কর কাজ করেন। অয়নের ভাবনার মাঝেই নিতুন আশেপাশে চোখ বুলিয়ে বলে ওঠে, ভাইয়া, আকাশে চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে। বাতাসে ফুলের ঘ্রাণ পাচ্ছ তুমি? অয়ন নিতুনের প্রশ্নের মানে বুঝতে না পেরে ভ্রু কুচকে তাকিয়ে রয়। নিতুন সামান্য গলা ছেড়ে নিচু স্বরে বলে, চাঁদ ঢাকা পড়ে চারিপাশে অন্ধকার হয়ে এসেছে, তার উপর বাতাসে ফুলের মন ভুলানো ঘ্রাণ। আমি শুনেছি এরকম আবহাওয়ায় জিনদের খুব পছন্দ। এতক্ষণে সবটা পরিষ্কার হয় অয়নের কাছে। তার মুখের রং পাল্টে ফ্যাকাশে বর্ণ ধারণ করে। কিছুটা মিছে তেজ দেখিয়ে বলে সে, পড়াশোনা ফেলে ছাদে গল্প করতে চলে এসেছিস? সকালে ক্লাস নেই তোর? যা এক্ষুনি বাসায় যা। তুই না গেলে আমি যাচ্ছি। আমার তোর মতো এত ফালতু সময় নেই। সকালে কাজ আছে আমার, এখন গিয়ে ঘুমাতে হবে। কথাগুলো বলে হাই তুলতে তুলতে নিচে চলে যায় অয়ন। নিতুন পরে বিপাকে। আশেপাশে তাকিয়ে সে কিছুক্ষণ দেখে নেয় চারিপাশের পরিবেশটা। দূর হতে একদল কুকুরের ঘেউ ঘেউ ডাক ভেসে আসছে। নিতুন শুনেছিল কুকুর জিন জাতিকে দেখতে পায়। তার মানে কি কুকুরগুলো ওরকম কিছু দেখে এভাবে চিল্লাচ্ছে? ভীত নিতুন আয়তুল কুরসি জপতে জপতে ভোদৌড় দিয়ে নিচে চলে যায়। মনে মনে ঠিক করে আজ রাতে ভাইয়ার সঙ্গে ঘুমাবে। চারিপাশের নিস্তব্ধতা চিরে একটু পর পর শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। সরকারি হাসপাতালের বিশাল বারান্দাটা টিমটিমে আলোয় আলোকিত হয়ে আছে। দেয়ালের সাদা রঙে সময়ের ক্লান্তি এবং অবহেলার ছাপ স্পষ্ট। বারান্দার এক কোণে থাকা পুরনো একটা স্টিলের বেঞ্চিতে বসে আছে স্নেহা। আলো আধারিতে ভরা হাসপাতালের এই বেঞ্চিটা যেন তার অস্থায়ী আশ্রয়। পরনের ওড়নাটাকে গায়ের শালের মতো পেঁচিয়ে রেখেছে সে। হ্যান্ডব্যাগটাতে নিজের পাশে বেঞ্চির ওপর রেখে কাঁধের ব্যাগটাতে সতর্ক ভঙ্গিতে কোলে নিয়ে বসে আছে। বাসা থেকে বের হওয়ার পর যখন খেয়াল হলো যে রাতে থাকার মতো পরিচিত কোনো জায়গা নেই তার, তখনই মনে হলো নিরাপদ আশ্রয় হিসেবে আপাতত হাসপাতালে রাত্রিযাপনই বেস্ট অপশন। আজকের রাতটা চোখ কান খোলা রেখে কাটাতে হবে তার। ক্যাম্পাসের পরিচিত এক সিনিয়র আপুর সঙ্গে কথা হয়েছে তার। আপুর প্রেমিক ক্যাম্পাসের রাজনীতিতে সক্রিয় দাপটে এক বড় ভাই। কালকের মধ্যেই আশা করা যাচ্ছে হলে একটা খালি সিট স্নেহা পেয়ে যাবে। যদিও এরকম ক্ষমতা খাটিয়ে ব্যবস্থা করে
দেওয়ার কথা স্নেহা কখনোই বলেনি, কিন্তু আপু যেহেতু নিজ থেকে এই ব্যবস্থা করে দিল, তাহলে সে আর নাকচ করবে কেন? দুর্নীতি এবং ক্ষমতার দাপটে চলা দেশটায় স্নেহা না হয় নিজের নিরাপত্তার জন্য এতটুকু ক্ষমতার ব্যবহার গ্রহণ করলো। এতে বিশেষ কোনো ক্ষতি দেখছে না সে। উল্টো স্নেহা ভালো করেই জানে এই শহরে কোনো একা মেয়ের পায়ের নিচে জমি এবং মাথার উপরে ছাদ খুঁজে পাওয়াটা কঠিন। গা ঝিম ধরে আসায় স্নেহা একটু নড়ে চড়ে বসে। বেঞ্চটা ধাতবের হওয়ায় হাড়ে ঠান্ডা লাগছে, কিন্তু তার ভেতরকার টান টান স্নায়ু এসব অনুভব করার মতো অবসরে নেই। বারান্দা জুড়ে থাকা অন্যান্য বেঞ্চে কিছু রোগীর আত্মীয় স্বজন গুটিসুটি মেরে বসে আছে, কেউ বা দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। কেবল স্নেহার দু চোখেই ঘুম নেই, তার অপেক্ষা ভোরের আলো ফোটার। আজকের রাতটা স্নেহার নিকট পরীক্ষা স্বরূপ এবং আগামীকালের সকালটা হয়তো নতুন শুরুর। সাভার মডেল থানার ভেতর জানালার ফাঁক গলে দুপুরের সূর্যের আলো প্রবেশ করছে। গরমে থানার ভেতর কর্মরত প্রায় সকলের মেজাজটাই আজ ভয়াবহ। তবে অয়ন বেশ শান্তমুখেই নিজের ডেস্কে বসে ঠান্ডা লেবুর শরবতের গ্লাসে চুমুক দিচ্ছে। তার কপাল জোরে দেখা যাচ্ছে এক ফালি ঘাম। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কাগজপত্র। অয়ন সেসবে চোখ বোলাচ্ছিল। এরই মাঝে হুট করে দরজায় টোকা পড়ে। অয়ন অনুমতি দিতেই রুমে প্রবেশ করে মডেল থানায় কর্মরত ওসি মনিরুল। অয়নকে লম্বা করে একটা সালাম দিয়ে ওসি সাহেব বললেন, স্যার, ওই ড্রাগ অ্যাডিকটিভ ছেলেটা সামিউল, ওর কথা অনুযায়ী ড্রাগ ডিলারকে আমি নির্দিষ্ট ঠিকানাতে দূর হতে চিহ্নিত করতে পেরেছি। আমি ভেবেছিলাম ছোটোখাটো ড্রাগ ডিলার কেস হবে হয়তো এটা, কিন্তু এখন মোটেও সেটা মনে হচ্ছে না। এটা লোকাল গ্যাং নয় স্যার, এর পিছনে বড় কারো হাত আছে। পূর্ণ মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ কথাটুকু শুনে অয়ন প্রশ্ন করে, সন্দেহজনক কিছু পেয়েছেন? স্যার, ডিলার ছেলেটা এলাকার মোটামুটি পরিচিত মুখ। সামান্য ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পেরেছি ছেলেটা একটা রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে যুক্ত আছে। অয়ন জানতে চায়, অ্যারেস্ট করেছেন ছেলেটাকে? ওসি মনিরুল কিছুটা ভীত গলায় প্রশ্ন করে, অ্যারেস্ট করাটা কি ঠিক হবে স্যার? এমপি আক্তার সাহেবের দলের লোক। সাভারে ওনার প্রভাব সম্পর্কে তো আপনি জানেনই। অয়ন অবাক হয়ে বলে, অদ্ভুত, কেসের জন্য ইন্টারোগেশন করার প্রয়োজন পড়লে কি আমরা ধরব না? মন্ত্রী এমপির দলের লোকদের জন্য কি আলাদা করে সংবিধানের আইন পাশ হয়েছে নাকি? ওসি ইতস্তত ভঙ্গিতে জবাব দেয়, সরি স্যার, বুঝতে পেরেছি। আপনি এখন যেতে পারেন। ছেলেটাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করুন, ভেতরের খবর বের করার চেষ্টা করুন। মাদক বিক্রিতে কে কে জড়িত আমি লিস্ট চাই। যে কোনো ক্লু পেলে আগে আমাকে জানাবেন, এবং কাউকে বলুন তো ওই সামিউলের আপডেট জেনে আমাকে জানাতে। টেস্ট করিয়ে রিহ্যাবে পাঠানোর ব্যবস্থা করেছে নাকি শিওর হন। জি স্যার। ওসি সাহেব বেরিয়ে যেতেই অয়ন আবার কাগজপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারল না সে। এক হাতে ঘাড় মালিশ করতে করতে চোখ জোড়া কিছুক্ষণের জন্য বুজে নিল। যখন চোখ মেলল তখন টেবিলের ওপর রাখা ফোনটা হাতে তুলে নিয়ে নিজের গ্যালারির প্রিয় অ্যালবামের রাজ্যে চলে গেল। আঙুলের চাপে ওপেন করে গ্যালারির সব থেকে প্রিয় ছবিটা। অসম্ভব রূপবতী এক রমণী একটা উঁচু বিছানায় দুপা ঝুলিয়ে বসে আছে। পরনে তার তাঁতের শাড়ি, যত্ন করে আঁচলটা তুলে রাখা হয়েছে বাঁকাধে। কপালে নিখুঁতভাবে বসানো ছোট্ট একটা গোল টিপ, মাঝখানে সিথে করে আঁচড়ানো লম্বা চুলগুলো একপাশ করে সামনে এনে রাখা হয়েছে। অনাড়ম্বর আভিজাত্য মরানো রমণীকে দেখে অয়নের ক্লান্তি এবং খারাপ লাগা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। এই খাখা গরমেও তার মনে শীতল হাওয়া বইতে শুরু করে। ফোনটা রাখার আগে শেষবারের মতো ছবিটাতে চোখ বুলিয়ে নেয় অয়ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলে একটি সিট পেয়েছে স্নেহা। ভাগ্য সহায় ছিল বলে বেশি একটা ঝামেলার মুখোমুখি হতে হয়নি তার। তাছাড়াও সে আগে থেকেই হলের সিটের জন্য অ্যাপ্লাই করে রেখেছিল। এটাও তার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে গিয়েছে। তৃপ্তি আপুর ক্লাস ছিল বলে তিনি স্নেহাকে কেবল রুমের চাবিটা বুঝিয়ে দিয়ে দ্রুত চলে গিয়েছেন। স্নেহার অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই তা নিয়ে। নিজের রাস্তা নিজে চেনে নেওয়াতে সে অভ্যস্ত।
বরং উল্টো কেউ তাকে সেই সাহায্যটুকু করার চেষ্টা করলেই সে অপ্রস্তুত বোধ করে। হলের অফিস রুমের সামনে দাঁড়িয়ে থাকা স্নেহা নিজ গন্তব্যে পা বাড়ালো। পথিমধ্যে নিজ মনে মুখস্থ করে নিতে থাকলো হলের প্রতিটা অলিগলি। মেন বিল্ডিংয়ের গেট দিয়ে প্রবেশ করতেই স্নেহা লক্ষ্য করে এক কোণে রয়েছে দুটো ফ্রিজ এবং দুটো ওয়াশিং মেশিন। তাছাড়া নিচতলায় এক পাশে একটা ছোট দোকানও রয়েছে। মেয়েদের যেন টুকটাক জিনিসপত্র কেনার জন্য কষ্ট করে হলের বাইরে না যেতে হয়, তাই এই ব্যবস্থা। কিছুটা হেঁটে যেতে হলের ক্যান্টিনও চোখে পড়ে স্নেহার। যাক, এখানে অন্তত কেউ খেতে বসলেই তার কানের কাছে আলু পটলের হিসাব নিয়ে চিল্লাবে না। ক্যান্টিনের সামনে দিয়ে ঘুরে সিঁড়ির কাছে এসে দাঁড়াতেই স্নেহা চোখ পিটপিট করে ফেলে। কি একটা অবস্থা! এটা সিঁড়ি নাকি কোনো গোলক ধাঁধা? নিজেকে ধাতস্থ করে স্নেহা সিঁড়ি বেয়ে উঠতে থাকে। হলটা প্রধানত 2 ব্লকে বিভক্ত। স্নেহার রুম পড়েছে বি ব্লকে। ব্যাগ হাতে 3 তলায় উঠে স্নেহা খুঁজতে থাকে 303 বি নম্বর রুমটা। খুব একটা বেগ পোহাতে হয় না তাকে। 2 কদম হেঁটে যেতেই রুমটা পেয়ে যায়। হাতের ব্যাগটা রেখে স্নেহা তাকে বুঝিয়ে দেওয়া চাবি দিয়ে লক খুলে রুমে প্রবেশ করে। জানালা বন্ধ রুমটাতে প্রবেশ করেই তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। স্নেহা দ্রুত ব্যাগটা রেখে গিয়ে জানালা দুটো খুলে দেয়। সেদিনের বেশিরভাগ সময় ঘরের বাহিরে থেকে বড় হওয়া মানুষ। বাহিরের মুক্ত এবং খোলামেলা পরিবেশে অভ্যস্ত সে, তাই জানালা বন্ধ করে রাখাটা তার নিকট অপছন্দনীয় একটা ব্যাপার। জানালা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এক ফালি আলো প্রবেশ করে রুম জুড়ে। এবার রুমটাকে ভালো করে দেখার সুযোগ হয় স্নেহার। 2 সিটের এই রুমটাতে দুটো সিঙ্গেল বেড রয়েছে। রয়েছে দুটো পড়ার টেবিলও। দেয়াল জুড়ে কেমন একটা গোলাপি রঙের প্রলেপ। নেহার রুমমেট অবশ্য এখন রুমে উপস্থিত নেই, তবে তার বিছানা, টেবিল এবং দেয়াল জুড়ে ঝুলে থাকা বিভিন্ন আর্টওয়ার্ক দেখে স্নেহা বুঝতে পারে মেয়েটা খুব শৈল্পিক এবং রুচিশীল গোত্রের কেউ। অপরিচিতা মেয়েটার ব্যাপারে আন্দাজ লাগানো বন্ধ করে স্নেহা নিজের বিছানা এবং টেবিলের পানে তাকায়। ধুলো জমা বিছানা, টেবিল পরিষ্কার করার শক্তি খুঁজে পায় না সে। সারা রাত 2 চোখের পাতা মেলে জেগেছিল সে। তীব্র ঘুম তাকে হাতছানি দিয়ে ডাকছে। ব্যাগ খুলে নিজের দুটো সুতির ওড়না বিছানায় বিছিয়ে নিয়ে ব্যাগগুলোকে লকারে তুলে রাখে সে। বাদবাকি কাজ সব জমা রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে স্নেহা। জীবন নিয়ে ভাবার খুব একটা সময় পায় না। তার আগেই ঘুম তাকে গ্রাস করে ফেলে। শরীর এতটাই ক্লান্ত ছিল যে ঘুমে নিমজ্জিত স্নেহার সময়ের খেয়ালই ছিল না। তার ঘুম যখন ভাঙল তখন সূর্য প্রায় ডুবে যাওয়ার লগ্ন চলছে। স্নেহা আর মোড়া ভেঙে চোখ মেলে তাকাতেই দেখে তার অপর পাশের টেবিলে বসে একটা মেয়ে মনোযোগ দিয়ে কিছু একটা করছে। মেয়েটা স্নেহার দিকে পিঠ করে থাকায় পরিষ্কার মুখটা দেখা যাচ্ছে না, তবে স্নেহা বুঝে নিল এটাই তার রুমমেট। রুমমেটের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে স্নেহা আবার চোখ বুজতে নিলেই তার কিছু একটা মনে পড়ে। তড়িৎ গতিতে সে চোখ মেলে তাকায়। উঠে বসে নিজের ফোনটা বালিশের পাশ থেকে হাতে তুলে নিয়ে সময় দেখে। বিকাল 5:03 তখন। আজকের সবগুলো স্টুডেন্টকে পড়ানোই মিস গেল তার। এর মধ্যে 2 জন স্টুডেন্ট কলও দিয়েছিল। ফোন সাইলেন্ট থাকায় স্নেহা সেই কলগুলোর আওয়াজ টের পায়নি। বুকে খিদার টান নিয়ে স্নেহা চোখ বুজে ঝিম মেরে বসে রয় কিছুক্ষণ। তখনই একটা চমৎকার মেয়ে স্বর বলে ওঠে, উঠে গিয়েছেন আপু? স্নেহা চোখ মেলে তাকায়, দেখে চেয়ারে বসে থাকা চমৎকার দেখতে মেয়েটা তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। রুচিশীল মেয়েটার চেহারা যেন স্রষ্টার নিখুঁত সৃষ্টির প্রতিচ্ছবি। দুধে আলতা গায়ের রং, মায়া ভরা চোখ জোড়া, লিপস্টিকবিহীন ঠোঁটগুলো যেন হালকা গোলাপি রঙা ফুলের পাপড়ির মতো দেখতে। স্নেহার একটা বাজে স্বভাব আছে। হাসি খুশি কিংবা সুখী মানুষ দেখলে সে নিজের চোখ ফেরাতে পারে না। না চাইতেও কোথাও একটা তার মনে ভাবনা উদয় হয়, আমি কেন এরকম খুশি হতে পারি না। স্নেহাকে ভাবনায় হারিয়ে যেতে দেখে মেয়েটা নিজেই আবার বলে ওঠে, আপু, আপনি ঘুমিয়েছিলেন বলে আমি ডাকিনি। তৃপ্তি আপু এসেছিলেন। আপনি ঠিকঠাক সিলেক্ট হয়েছেন কিনা দেখতে এসেছিলেন।
ওনার থেকেই জানলাম আপনি অ্যাপোলের ম্যাথমেটিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আপনার নামটা কিন্তু চমৎকার, স্নেহা। কি মায়া মায়া আদুরের নাম। সুন্দর দেখতে মেয়েটার কণ্ঠস্বরটাও চমৎকার সুন্দর। কি যেন বলে, হ্যাঁ, এই মেয়ের কণ্ঠে নজরুল সঙ্গীত খুব চমৎকার মানাবে বলে স্নেহার মনে হলো। মনে মনে একটা হতাশার নিঃশ্বাসও বুঝি ফেলল। উপরওয়ালা যাকে দেয় তাকে সবই দেয়। স্নেহা ভদ্রতার খাতিরে কেবল প্রশ্ন করে, নাম কি, কোন ডিপার্টমেন্ট, কোন ইয়ার? এর থেকে বেশি কিছু জানার নেই স্নেহার, তাই এই 3টা প্রশ্নই করল সে। মেয়েটা সপ্রতিভ হেসে জবাব দেয়, ঐন্দিলা মুনতাহা, ডিপার্টমেন্ট অফ ফাইন আর্ট, ফার্স্ট ইয়ার। এতক্ষণে স্নেহা বুঝতে পারে মেয়েটার এত শৈল্পিক ভঙ্গিতে সব গুছিয়ে রাখতে জানার রহস্য। স্নেহা শুনেছিল শিল্পী গোত্রের মানুষেরা নাকি খুব শৌখিন হয়। এই মেয়েটাও সেই রকমই। যাক, স্রষ্টার চমৎকার নিখুঁত দেখতে সৃষ্টি মেয়েটাও হয়তো একদিন চমৎকার সব চিত্রকর্ম সৃষ্টি করবে। ভালোই। স্নেহা শুকনো গলায় বলে, আমার বাইরে যেতে হবে এখন, পরিচিত হয়ে ভালো লাগলো, অবসরে কথা হবে। এটুকু বলেই স্নেহা তাদের মধ্যকার কথার ইতি টেনে উঠে পড়ল। তার এখন দ্রুত একটু বাজারে গিয়ে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করতে হবে। ঐন্দ্রিলাও সামনে ফিরে নিজের কাজে মনোযোগ দিল। পুলিশ মামলা ভীতির থেকে এক প্রকার বাধ্য হয়ে সামিউলকে রিহাব সেন্টারে পাঠানো হয়েছে। সামিউলের রিহাবে যাওয়ার ব্যাপারটা পুলিশ এসে সব দেখে নিশ্চিত হয়ে গিয়েছে। তবে সামিউল যাওয়ার পর থেকে মমিনা বেগম কেমন নিশ্চুপ বনে চলে গিয়েছেন। সারাদিন বাসায় চালচুলো বসাননি তিনি। নিজ রুমে আলো নিভিয়ে শুয়ে আছেন। আমিনুল সাহেব অফিস থেকে ফিরে গায়ের পোশাক বদলে লুঙ্গি পরে টিভির সামনে বসেছেন। টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছেন কে জানে। বাকি রইল সায়না। তো মেয়েটা পড়ার টেবিলে বসে থাকলেও পড়ায় তার মন নেই। একে তো ঘরের এমন থমথমে পরিস্থিতিতে তার কেমন দমবন্ধ অনুভব হচ্ছে, তার উপর মায়ের মেজাজের ভয়ে মুখ ফুটে খিদের কথাটুকু প্রকাশ করতে পারছে না সে। ভাইয়া যাওয়ার পর মা সারাদিন সোফায় বসে একা একা বিলাপ করছেন যে ওই কালসাপটা নাকি ওনার সংসার এবং সন্তান ধ্বংস করে দিয়ে গিয়েছে। সায়না ভালো করেই বুঝতে পারে যে কালসাপ সম্বোধনটা স্নেহা আপুকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু তার কিছু বলার সাহস হয় না। বাসার কোনো ঝামেলার মাঝে তার কিছু বলার অনুমতি নেই। হাজার হোক, সে তো এখনো বাচ্চা মানুষ। বড়দের মুখের উপর কথা বলাটা বেয়াদবি হয়ে যাবে। তবে মাঝে মধ্যে সায়নার খুব ইচ্ছে করে চিৎকার করে সবাইকে চুপ করিয়ে দিতে। বাসায় সবাই যখন ঝগড়া করে তখন সায়নার ছোট্ট মস্তিষ্কের ভেতরটা দপ দপ করতে থাকে। পাখির বাচ্চার ন্যায় দেহটা আতঙ্কে কাঁপতে থাকে। বাড়িটাকে জাহান্নাম বলে মনে হয় তার। ইচ্ছে হয় দূরে কোথাও পালিয়ে যেতে, কিন্তু সায়না তো বাচ্চা মানুষ, তার তো কোথাও একা যাওয়ার অনুমতি নেই। সায়নার কেবল মুখ বুজে ঘরের অশান্তি সহ্য করার অনুমতি আছে। আপু থাকতে যদিও সেটার পরিমাণ কম ছিল। ঘরে কোনো অশান্তি হলে আপু সুন্দর রুমে এসে দরজা আটকে ফুল ভলিউমে শয়তান দূর করার দোয়া ছেড়ে দিত ফোনে। সেই দোয়ার শব্দে ঘরের অন্য কারো কণ্ঠস্বর পরিষ্কার কানে পৌঁছাতো না। মনে হতো আসলেই শয়তান দূর হয়ে যাচ্ছে। সায়না ব্যাপারটাকে বেশ মজা পেত। মাঝে মধ্যে খিলখিলিয়ে হেসে উঠত। স্নেহা আপু তখন কপাল কুঁচকে বলতো, হাসছিস কেন? দেখছিস না শয়তান দূর করছি? তুই চুপচাপ পড়তে বস, আমার সামনে দাঁত বের করে হিহি করবি না, কানের নিচে একটা দিব না হয়। স্নেহার সেই রাগ মিশ্রিত হুমকি শুনে সায়না আরও হাসত। মনে হতো জগতে শয়তান দূর করার মতো মজার কাজ আর দুটো নেই। কিন্তু এখন আপু নেই। এই থমথমে অশান্তিতে ভরা বাসাটায় সায়না আরও একা হয়ে পড়েছে। প্রতি মুহূর্ত তার কেমন বিষণ্ণ কাটছে। কবে সেও মুক্ত হবে, খুঁজে পাবে একটা সুস্থ পরিবেশ? আব্বুর অর্ডার দিয়ে বানানো মোটা জালি বেতের দুটো বাড়ি পিঠে পড়তেই নিতুন তার স্বরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 2য় অধ্যায় পড়তে শুরু করেছে। নীলা বেগম ছেলেকে শাসিয়ে
রান্নাঘরে যেতে নিতুন হাত পা ছড়িয়ে টেবিলে মাথা এলিয়ে দেয়। তার আর ভালো লাগে না। মিসের অধীনের কথা শুনে তার মনে হয়েছিল আসলেই পড়াশোনার বিকল্প নেই, কিন্তু আজ সমাজ বই খুলে বসতেই তার মেজাজ গরম হয়ে গিয়েছে। ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য পড়ে তার কি লাভ হবে? সে একবিংশ শতাব্দীতে বাস করা এক বালক। ঔপনিবেশিক যুগের এত কেচ্ছা জেনে সে কি করবে? হতাশ নিতুন হাই তুলতে তুলতে টেবিল থেকে মাথা তুলে বসতেই পিঠা হাতে রুমে প্রবেশ করে অয়ন। পিঠার মন মাতানো ঘ্রাণে নিতুন আর চোখে তাকায়। দেখে ভাইয়া তার পাশে এসে দাঁড়িয়ে খুব আমোদ করে তেলের পিঠায় কামড় বসাচ্ছে। নিতুন গাল ফুলিয়ে বইয়ের দিকে তাকায়। তার মন গেয়ে ওঠে বিদ্রোহের গান। দুশ্মন ভাইয়া, দুশ্মন আম্মু, দুশ্মন আব্বু, সবাই তার দুশ্মন। আব্বু এনে আম্মুর হাতে জালিবেদ তুলে দিয়েছে। আম্মু সেই জালিবেদ দিয়ে তাকে দুটো মার দিয়ে বলে গিয়েছে স্কুলের পড়া শেষ না করলে আজকে একটাও পিঠা নিতুনের ভাগ্যে পড়বে না। আর এখন ভাইয়া এসে তার পাশে দাঁড়িয়ে পিঠা খেয়ে তাকে লোভ দেখাচ্ছে। কি নিষ্ঠুর সবাই! অয়ন চেয়ার টেনে নিতুনের পাশে বসে সুস্বাদু পিঠায় আরেকটা কামড় বসিয়ে সে প্রশ্ন করে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।